চিত্রকূট পাহাড়ের কোলে ঘেরা এমন এক শহর যেখানে সকালের বাতাসে মন্দিরের ঘণ্টার ধ্বনি মিশে থাকে আর সন্ধে নামতেই পুরো পরিবেশ এক অদ্ভুত শান্তিতে ডুবে যায়। এখানকার গলিগুলোতে সারল্য আছে, মানুষের মুখে আপন ভাব আছে। এখানে আসা প্রতিটি ট্রেন শুধু যাত্রীদের নয়, বরং তাদের কষ্ট, আশা আর ভাগ্যকেও নিজের সাথে বহন করে আনে। এই শহরেরই এক সন্ধে দুই অজানা জীবনকে এমনভাবে জুড়িয়ে দিয়েছিল যার কল্পনাও কেউ করেনি। অনুপমের জীবনও ছিল ঠিক তেমনই সারল্য আর সংগ্রামে ভরা। সে চিত্রকূটের একটি বেসরকারি কোম্পানিতে অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করত। তার আস্তানা ছিল শহর থেকে প্রায় 15-20 মিনিটের দূরত্বে। প্রতিদিন সকালে সে তার ছোট ঘর থেকে বেরিয়ে ট্রেন ধরত আর ঠিক সময়ে অফিসে পৌঁছে যেত। আবার সন্ধে হতেই সেই একই পথে ফিরে আসত। তার দিনলিপি এতটাই নিয়মিত হয়ে গিয়েছিল যে তাতে কোনো পরিবর্তন খুব কমই আসত। সে ভিড়ের মধ্যে থেকেও সবসময় একা থাকত, নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকা, শান্ত আর নিজের ভেতরেই গুটিয়ে থাকা এক মানুষ। সেদিনও সন্ধ্যার সেই একই সময় ছিল যখন অফিস থেকে ফেরার পথে সে ট্রেনে বসেছিল। জেনারেল কামরায় সবসময়কার মতোই ভিড় ছিল, মানুষ নিজ নিজ ক্লান্তি আর দুশ্চিন্তা নিয়ে বাড়ি ফিরছিল। অনুপম জানলার পাশে বসে বাইরে দ্রুত পিছিয়ে যাওয়া দৃশ্যগুলো দেখছিল, যেন জীবনও এই গতিতেই কোথাও পালিয়ে যাচ্ছে। তখনই তার নজর পড়ল সামনের সিটের কোনায় গুটিয়ে বসে থাকা এক মেয়ের দিকে, যাকে ভীষণ ভীত দেখাচ্ছিল। তার মুখে ঘাবড়ানি পরিষ্কার ফুটে উঠছিল, যেন সে কোনো অজানা ভয় থেকে পালিয়ে এখানে চলে এসেছে। কিছুক্ষণ পরেই কামরায় শক্ত পায়ের আওয়াজ প্রতিধ্বনিত হল এবং টিকিট পরীক্ষক টিটি ভেতরে এলো। তার নজর সেই মেয়ের ওপর পড়তেই সে সরাসরি তার দিকে এগিয়ে গেল। আশেপাশে বসে থাকা লোকজন চুপচাপ এসব দেখছিল, যেন এটা কোনো সাধারণ ঘটনা। মেয়েটি মাথা নিচু করে নিল। টিকিটের কথা জিজ্ঞেস করতেই তার চোখ দিয়ে জল পড়তে লাগল এবং সেই কিছু বলার মতো অবস্থায় থাকল না। তার ভয় এতটাই গভীর ছিল যে সে শব্দে নিজের কথা প্রকাশ করতে পারছিল না। টিটির মুখ কঠোর হয়ে গেল এবং তার ব্যবহারে রূঢ়তা পরিষ্কার দেখা গেল। সে তাকে অনেক কথা শোনাল এবং পরের স্টেশনে নেমে যাওয়ার নির্দেশ দিল। সেই সময় পুরো কামরায় এক অদ্ভুত নীরবতা নেমে এলো। সবাই শুধু তামাশা দেখছিল। মেয়েটির চোখের জল থামার নাম নিচ্ছিল না এবং তার পুরো অস্তিত্ব যেন ভয়ে কাঁপছিল। অনুপম নিজের সিট থেকে চুপচাপ এসব দেখছিল। তার ভেতরে কিছু একটা আলোড়ন অবশ্যই হয়েছিল, কিন্তু সে তৎক্ষণাৎ উঠে কিছু বলতে পারল না। সে কয়েক মুহূর্ত পরিস্থিতি বোঝার চেষ্টা করল। তারপর ধীরে ধীরে সে নিজের ভেতরের সেই অনুভূতিকে অনুভব করল, যাকে হয়তো সে নিজেও দীর্ঘ সময় ধরে চেপে রেখেছিল। অবশেষে সে উঠে টিটির কাছে গিয়ে টাকা দিল এবং জরিমানা ভরে টিকিট কেটে নিল। এই সব কিছু এতটাই সহজভাবে এবং কোনো লোক দেখানো ভাব ছাড়াই হল যে আশেপাশে বসে থাকা লোকজনও কিছুক্ষণের জন্য অবাক হয়ে গেল। টিটি চলে যাওয়ার পর কামরায় আবার সেই আগের শোরগোল ফিরে এলো, কিন্তু মেয়েটির ভেতরের নীরবতা তখনও একই রকম ছিল। অনুপম নিজের সিটে ফিরে এসে বসল এবং কিছুক্ষণ চুপচাপ তাকে দেখতে থাকল। তারপর সে নিচু স্বরে তাকে জিজ্ঞেস করল যে তাকে কোথায় যেতে হবে, কিন্তু মেয়েটি কোনো জবাব দিল না। তার আওয়াজ যেন গলাতেই আটকে গিয়েছিল। সে শুধু এটুকুই বলল যে তার কাছে কিছুই নেই, এবং তারপর সে পুরোপুরি চুপ হয়ে গেল। তার এই অবস্থা দেখে অনুপম বুঝে গেল যে সে শুধু নিজের কথা দিয়ে নয়, বরং তার পুরো জীবন দিয়ে কিছু লোকাচ্ছে। ট্রেনের জানলার বাইরে অন্ধকার ধীরে ধীরে গভীর হচ্ছিল এবং ভেতরে সেই মেয়েটির মুখেও যেন সেই একই অন্ধকার নেমে আসছিল। কিছুক্ষণ পর ট্রেন পরের স্টেশনে থামল এবং অনুপম বেশি কিছু না ভেবে মেয়েটিকে নামার ইশারা করল এবং নেমে গেল। মেয়েটি কয়েক মুহূর্ত সেখানেই বসে থাকল, কিন্তু তারপর ভয় আর দ্বিধার মধ্যে সেও তার পিছু পিছু নামার সিদ্ধান্ত নিল। স্টেশনের হালকা হলুদ আলোয় দুজনে কিছুটা দূরত্বে দাঁড়িয়েছিল। অনুপম কোনো জোর বা চাপ না দিয়েই তাকে খাওয়ার কথা জিজ্ঞেস করল, কিন্তু সে কোনো উত্তর দিল না। তার নীরবতাই ছিল তার জবাব, যার মধ্যে ক্ষুধাও ছিল এবং ভয়ও। অনুপম তাকে পাশের একটি ছোট হোটেলে নিয়ে গেল এবং চুপচাপ খাবার আনাল। মেয়েটি ধীরে ধীরে খাবার খেতে লাগল, যেন অনেক দিন পর সে পেট ভরে খাওয়ার সুযোগ পেয়েছে। খাওয়া শেষ হওয়ার পর দুজনে আবার স্টেশনের কাছে এসে বসল। আশেপাশে মানুষের যাতায়াত ছিল, কিন্তু তাদের মাঝে ছিল এক গভীর স্তব্ধতা। অনুপম তার অতীত সম্পর্কে জানার চেষ্টা করল, কিন্তু সে তৎক্ষণাৎ কিছু বলতে পারল না। সেই রাতের বাতাসে হিমেল ভাব ছিল, কিন্তু মেয়েটির ভেতরে যে কষ্ট ছিল তা তার থেকেও অনেক বেশি গভীর আর শীতল ছিল। স্টেশনের সেই কোণে বসে থাকা কনিষ্কা, মেয়েটির নাম, যেন নিজেও জানত না যে এখন তাকে কি করতে হবে আর কোথায় যেতে হবে। অনুপম তার সামনে বসেছিল,
কিন্তু তার ভেতরেও ছিল এক গভীর নীরবতা। সে বুঝতে পেরেছিল যে এই মেয়েটির গল্প সাধারণ নয়, এতে এমন কিছু আছে যা তাকে ভেতর থেকে ভেঙে চুরমার করে দিয়েছে। অনেকক্ষণ চুপ থাকার পর কনিষ্কা ধীরে ধীরে নিজের মনের জট খুলতে শুরু করল। তার শৈশব কোনো সাধারণ মেয়ের মতোই শুরু হয়েছিল ঠিকই, কিন্তু খুব তাড়াতাড়ি তার পৃথিবী বদলে গেল। সে যখন খুব ছোট ছিল তখনই তার মা তাকে ছেড়ে চলে গিয়েছিল, এবং সেদিন থেকে তার জীবনে মমতার ছায়া যেন চিরকালের জন্য শেষ হয়ে গেল। তার বাবা তাকে সামলানোর চেষ্টা করেছিলেন, কিন্তু কিছু সময় পর তিনি দ্বিতীয় বিয়ে করে নিলেন। সেদিন থেকে তার জীবনে একটি নতুন সম্পর্ক তো এলো, কিন্তু তাতে আপন ভাব ছিল না, ছিল শুধু কঠোরতা আর দূরত্ব। সৎমা রিনার ব্যবহার শুরু থেকেই তার প্রতি রূঢ় ছিল। সে কনিষ্ককে নিজের দায়িত্ব নয় বরং বোঝা মনে করত। ঘরের সব কাজ তাকে দিয়ে করানো হতো, ছোটখাটো বিষয়ে তাকে বকাঝকা করা হতো, এবং তার প্রতিটি প্রচেষ্টাকে অগ্রাহ্য করা হতো। তবুও কনিষ্কা কখনো অভিযোগ করেনি, কারণ তার কাছে তার বাবাই ছিলেন তার পৃথিবী। সে প্রতিটি কষ্ট সহ্য করে শুধু এই আশায় বেঁচেছিল যে একদিন সব ঠিক হয়ে যাবে এবং সে তার স্বপ্নগুলো পূরণ করতে পারবে। সময় পেরিয়ে গেল এবং কনিষ্কা তার পড়াশোনা চালিয়ে গেল। সে পড়াশোনায় ভালো ছিল এবং তার ভেতরে কিছু হওয়ার ইচ্ছাও ছিল। দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় পাশ করার পর তার মুখে প্রথমবার একটি হালকা হাসি এসেছিল, যেন তার মনে হয়েছিল যে এবার তার জীবনে ভালো কিছু হতে চলেছে। কিন্তু ঠিক সেই সময়ই তার জীবন আরেকটি কঠোর মোড় নিল। তার বাবা, যিনি যাবৎ তার একমাত্র অবলম্বন ছিলেন, হঠাৎ এই পৃথিবী ছেড়ে চলে গেলেন। সেই একটি ঘটনা তার পুরো পৃথিবীকে তছনছ করে দিল। বাবার চলে যাওয়ার পর ঘরের পরিবেশ পুরোপুরি বদলে গেল। সৎমায়ের ব্যবহার এখন আরও বেশি কঠোর হয়ে গেল, এবং তাতে এখন আর কোনো দ্বিধা থাকল না। কনিষ্কর কাছে এখন ঘর শুধু একটা জায়গা হিসেবে রয়ে গেল, যেখানে তাকে প্রতিদিন অপমান আর টিটকিরি সহ্য করতে হতো। তার পড়াশোনাকে অকেজো বলা হতে লাগল, এবং তাকে বারবার এটা বলা হতে লাগল যে এখন তার পড়ার কোনো দরকার নেই। তার সামনে শুধু দুটোই পথ রাখা হলো, হয় সে পড়াশোনা ছেড়ে কাজ করবে, অথবা তার বিয়ে দিয়ে দেওয়া হবে। কনিষ্কর ফাস্ট এসব শোনা কোনো সাজার থেকে কম ছিল না। সে তার স্বপ্নগুলোকে অনেক পরিশ্রম দিয়ে আগলে রেখেছিল, আর এখন সেই সব কিছু তার থেকে কেড়ে নেওয়া হচ্ছিল। সে চেয়েছিল যে সে এগিয়ে যাক, নিজের পায়ে দাঁড়াক, কিন্তু তার কথা শোনার মতো এখন আর কেউ ছিল না। তার ভেতরে ভয় আর অসহায়তা বেড়ে চলছিল, কিন্তু তবুও সে হার মানেনি, এবং সে চুপচাপ নিজের পড়াশোনা চালিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকল। এরই মধ্যে তার সৎ মা আর কাকা মহেন্দ্র মিলে এমন এক সিদ্ধান্ত নিলেন যা তার জীবনকে পুরোপুরি নাড়িয়ে দিল। তারা কনিষ্কর বিয়ে এমন এক লোকের সাথে ঠিক করে দিল যার বয়স ছিল তার দ্বিগুণ। সেই লোকটির বয়স ছিল ৫০ বছর, এবং তার মুখে এক অদ্ভুত স্বার্থপরতা আর লোভ ফুটে উঠত। এই সম্পর্কের কোথাও কনিষ্কর ইচ্ছা বা অনুভূতির কোনো জায়গা ছিল না। এটা ছিল স্রেফ একটা লেনদেন, যেখানে তার জীবনের দাম নির্ধারণ করা হচ্ছিল। সেদিন যখন সে তার সৎ মা আর কাকাকে সেই সওদা নিয়ে কথা বলতে শুনল, তখন তার ভেতরে কিছু একটা ভেঙে গেল। সে পরিষ্কার বুঝতে পারল যে সে যদি এখনও চুপ থাকে, তবে তার পুরো জীবন এমন এক অন্ধকারে তলিয়ে যাবে যেখান থেকে ফিরে আসা আর সম্ভব হবে না। সেই রাতেই সে এমন এক সিদ্ধান্ত নিল যা তার জীবনের মোড় বদলে দিল। কাউকে কিছু না জানিয়ে, কিছু না ভেবেই সে বাড়ি থেকে বেরিয়ে গেল। রাতের নিস্তব্ধতা, জনশূন্য পথ আর তার কাঁপতে থাকা পা সবকিছুই তাকে থামানোর চেষ্টা করছিল, কিন্তু তার ভেতরের ভয় ছিল তার চেয়েও বড়। সে শুধু দৌড়াতে থাকল, সামনে কি হবে তা না ভেবেই। স্টেশনে পৌঁছাতে পৌঁছাতে তার শ্বাস দ্রুত হয়ে গিয়েছিল এবং বুক দুরুদুরু করছিল। সাথে কোনো জিনিসপত্র ছিল না, ছিল শুধু একরাশ ভয় আর একটা আশা যে কোথাও না কোথাও সে এই অন্ধকার থেকে বেরোনোর পথ খুঁজে পাবে। সে কিছু না ভেবেই প্রথম যে ট্রেনটি পেল তাতেই উঠে পড়ল। সে জানত না এই ট্রেন তাকে কোথায় নিয়ে যাবে, কিন্তু সে এটুকু জানত যে এটি তাকে সেই জায়গা থেকে দূরে নিয়ে যাচ্ছে যেখানে তার সবকিছু শেষ হতে চলেছিল। ট্রেনে বসতেই তার ভয় আরও বেড়ে গেল, কারণ এখন সে পুরোপুরি একা। চারদিকে অজানা মানুষ আর নিজের আত্মরক্ষার কোনো উপায় তার কাছে ছিল না। এসব বলতে বলতে কনিষ্কর চোখ আবার জলে ভরে এলো। তার প্রতিটি শব্দ তার কষ্টকে আরও গভীর করছিল। অনুপম চুপচাপ তার কথা শুনছিল, তার মুখে কোনো প্রশ্ন ছিল না, ছিল শুধু এক গভীর গাম্ভীর্য। সেই রাতে স্টেশনের ঠান্ডা বাতাসে দুটো জীবন বসেছিল, এক যে সবকিছু হারিয়েছিল, আর অন্যজন যে হয়তো এখন আর কাউকে কিছু হারাতে দিতে চাইছিল না। সেই রাতের পর সবকিছু ধীরে ধীরে বদলাতে শুরু করেছিল, কিন্তু এই পরিবর্তন হুট করে আসেনি। কনিষ্কর ভেতরে তখনও ভয়ের শিকড় অনেক গভীরে ছিল, এবং অনুপমের ভেতরেও ছিল এক দূরত্ব যা সে সহজে পার করতে পারছিল না।
স্টেশনের সেই ঠান্ডা রাত থেকে উঠে অনুপম যখন তাকে নিজের ছোট আস্তানার দিকে নিয়ে যাচ্ছিল তখন দুজনের মাঝে এক অদ্ভুত নীরবতা ছিল। রাস্তার হালকা স্ট্রিট লাইটগুলো সেই সফরকে আরও শান্ত করে দিচ্ছিল, যেন প্রতিটি পদক্ষেপ এক নতুন দায়িত্বের দিকে এগিয়ে যাচ্ছে। অনুপমের ঘরটি খুব সাধারণ ছিল, কিন্তু তাতে একটা পরিপাটি ভাব আর সারল্য ছিল। ঘরে প্রয়োজনীয় জিনিস ছাড়া বাড়তি কিছুই ছিল না, যা থেকে পরিষ্কার বোঝা যেত যে এই জায়গাটি শুধু থাকার জন্য, বেঁচে থাকার জন্য নয়। কনিষ্ক যখন সেই ঘরের ভেতরে এলো তখন তার মুখে হালকা দ্বিধা আর ভয় দুটোই দেখা যাচ্ছিল। এই প্রথম সে কোনো অচেনা মানুষের ঘরে পা রাখছিল এবং তার মনে অজস্র প্রশ্ন জাগছিল। কিন্তু ক্লান্তি আর পরিস্থিতি তাকে এতটাই দুর্বল করে দিয়েছিল যে এখন তার কাছে ভরসা করা ছাড়া আর কোনো পথ ছিল না। রাত ছিল খুব ভারী এবং দুজনের মাঝের দূরত্বও ছিল ততটাই গভীর। অনুপম তার জন্য একটা কোণ নির্দিষ্ট করে দিল আর নিজে অন্য কোণে গুটিয়ে গেল। সেই ছোট ঘরে দুটো অজানা জীবন ছিল, যারা নিজেদের কষ্ট নিয়ে চুপচাপ ঘুমানোর চেষ্টা করছিল। কনিষ্কর চোখে ঘুম ছিল না, বরং ছিল ফেলে আসা দিনের ছায়া, যা বারবার তার সামনে এসে তাকে অস্থির করছিল। অন্যদিকে অনুপমও জেগেছিল, কিন্তু তার মনে ছিল এক অন্যরকম আলোড়ন, যেন সে হঠাৎ অন্য কারুর দায়িত্ব নিজের উপর তুলে নিয়েছে। সকালের প্রথম আলোর সাথে এক নতুন শুরুর আভাস পাওয়া গেল, কিন্তু সেই শুরুতে তখনও সংকোচ আর অস্বস্তি মিশেছিল। অনুপম রোজকার মতো ভোরে উঠে নিজের কাজকর্মে লেগে গেল। সে বাড়তি কোনো কথা না বলে নিজের কাজের প্রস্তুতি নিল এবং বাইরে বেরিয়ে গেল। সে চলে যাবার পর ঘরে এক নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল, যেখানে শুধু কনিষ্কর হালকা শ্বাসের শব্দ শোনা যাচ্ছিল। সে কিছুক্ষণ সেই জায়গায় বসে থাকল, যেন এটা বোঝার চেষ্টা করছিল যে এখন তার কি করা উচিত। ধীরে ধীরে সে নিজের চারপাশে নজর বুলিয়ে ঘরের প্রতিটি জিনিস মন দিয়ে দেখতে লাগল। সে অনুভব করল যে এই জায়গাটি ছোট হলেও এতে এক ধরনের সারল্য আছে এবং সে এটাকে নিজের মতো করে গুছিয়ে নিতে পারে। হয়তো প্রথমবার তার মনে হল যে সে কারুর জন্য কিছু করতে পারে। সে ধীরে ধীরে পুরো ঘর পরিষ্কার করতে শুরু করল, জিনিসগুলো গুছিয়ে রাখল এবং এক নতুন ভাবে সাজাল। সারা দিন সে সেই কাজেই মগ্ন থাকল, যেন সে নিজের ভেতরের শূন্যতাকে ভরার চেষ্টা করছিল। তার মনে তখনও ভয় ছিল, কিন্তু সেই ভয়ের মাঝে এক চিলতে আশাও জন্ম নিতে শুরু করেছিল। সে রান্নাঘরে গিয়ে যা যা সরঞ্জাম ছিল তা দিয়েই কিছু বানানোর চেষ্টা করল। এসব করার সময় তার মুখে এক ধরনের তৃপ্তি দেখা যাচ্ছিল, যেন সে প্রথমবার কোনো জায়গাকে নিজের করে নেওয়ার চেষ্টা করছে। সন্ধ্যায় যখন অনুপম ফিরে এলো, দরজার ভেতরে পা রাখতেই সে অন্যরকম কিছু অনুভব করল। ঘরটা আর আগের মতো ছিল না, তাতে এক ধরনের আপন ভাব ছিল যা আগে কখনো ছিল না। প্রতিটি জিনিস নিজের জায়গায় ছিল এবং পরিবেশে এক হালকা উষ্ণতা ছিল। অনুপম কয়েক মুহূর্ত সেখানেই দাঁড়িয়ে থাকল, যেন সে বুঝতেই পারছিল না যে এসব কিভাবে হল। তার নজর ধীরে ধীরে ঘরের প্রতিটি কোণে গেল এবং তারপর কনিষ্কর উপর গিয়ে স্থির হল। কনিষ্ক চুপচাপ এক কোণে দাঁড়িয়েছিল। তার মুখে সেই একই সংকোচ ছিল, কিন্তু তাতে এবার এক হালকা আত্মবিশ্বাসের ঝলকও ছিল। এসব দেখে অনুপমের ভেতরে এক না বলা অনুভূতি জেগে উঠল, যা সে শব্দে প্রকাশ করতে পারছিল না। সে প্রথমবার অনুভব করল যে এই মেয়েটি শুধু সাহায্য নেওয়ার মতো কেউ নয়, বরং নিজের মতো করে কারুর জীবনে পরিবর্তনও আনতে পারে। কিন্তু এই পরিবর্তনের সাথে সাথেই বাইরের জগতও নিজের উপস্থিতি জানান দিতে শুরু করেছিল। আশেপাশের কিছু মহিলা এখন এই নিয়ে ফিসফাস শুরু করেছিল যে এই মেয়েটি কে এবং অনুপম তাকে কোথা থেকে নিয়ে এসেছে। তাদের প্রশ্নে কৌতূহলের চেয়ে সন্দেহ বেশি ছিল, যা সমাজের সেই চিন্তাভাবনাকে তুলে ধরছিল যেখানে প্রতিটি ভালো কাজের পেছনে কোনো না কোনো স্বার্থ খুঁজে বের করা হয়। এই কথাগুলো ধীরে ধীরে বাতাসে ছড়িয়ে পড়তে লাগল, কিন্তু অনুপম এসবের ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন মনে করল না। সে নিজের ভেতরে এক সিদ্ধান্ত নিয়েছিল যে সেই মেয়েটিকে শুধু এক রাতের আশ্রয় দেবে না, বরং তাকে এক নতুন জীবন দেওয়ার চেষ্টা করবে। সেই চিন্তা থেকেই সে কনিষ্কের দিকে তাকাল এবং তার ভেতরের ক্ষমতাকে বুঝল। অনুপম কনিষ্ককে বলল, যদি তুমি এগিয়ে যেতে চাও তবে পড়াশোনা শুরু করো এবং আজ থেকেই তুমি এই কাজে লেগে যাও। দিনের শেষে যখন সবকিছু শান্ত হয়ে গেল, তখন সেই ঘরে এক নতুন প্রাণশক্তি ছিল। কনিষ্কের ভেতরে তখনও অতীতের কষ্ট ছিল। এটা ছিল সেই মোড়
যেখানে দুটো অজানা পথ একসাথে এসে এক নতুন দিশা তৈরি করতে শুরু করেছিল। সময় ধীরে ধীরে নিজের গতিতে এগোতে থাকল, কিন্তু সেই ছোট ঘরের ভেতরে যে পরিবর্তন শুরু হয়েছিল তা এখন গভীর হতে থাকল। কনিষ্ক নিজের জীবনকে এক নতুন দিশা দেওয়ার সংকল্প করে নিয়েছিল, এবং অনুপম কোনো শোরগোল ছাড়াই তার সেই সংকল্পকে সাহায্য করতে শুরু করেছিল। সকাল থেকে রাত পর্যন্ত তার প্রতিটি মুহূর্ত এখন পড়াশোনা আর পরিশ্রমে কাটতে লাগল। বইয়ের পাতার মাঝে সে নিজের হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস খুঁজছিল, এবং প্রতিদিন নিজের অতীত থেকে আরও একটু দূরে সরে যাচ্ছিল। অনুপমের জন্য এসব দেখা কোনো তৃপ্তির চেয়ে কম ছিল না। সে কাজ থেকে ফিরে যখন তাকে পড়তে দেখত, তখন তার ভেতরে এক না বলা শান্তি ভরে যেত। সে কখনো তাকে এটা অনুভব হতে দেয়নি যে সে তার ওপর কোনো বোঝা, কোনো এহসান করছে, বরং প্রতিটি ছোট প্রয়োজনকে এমনভাবে পূরণ করত যেন এই সব কিছু তার নিজের জীবনেরই অংশ। কনিষ্ক এখন সেই ঘরকে শুধু একটা ঠিকানা নয়, বরং একটা দায়িত্ব মনে করতে শুরু করেছিল। সে প্রতিটি কাজ পুরো মন দিয়ে করত, যেন সে নিজের অস্তিত্বকে নতুন করে গুছিয়ে নিচ্ছে। ধীরে ধীরে দুজনের মাঝের দূরত্বও কমতে শুরু করেছিল, কিন্তু এই ঘনিষ্ঠতা কোনো তাড়াহুড়ো বা আবেগের ছিল না, বরং এটি গড়ে উঠেছিল বোধ শক্তি আর সম্মানের ভিত্তির ওপর। অন্যদিকে অনুপমের ভেতরেও এক পরিবর্তন এলো। সে নিজের একাকিত্বকে মেনে নিতে তো শিখে গিয়েছিল, কিন্তু এখন সে সেই একাকিত্বকে কারোর সাথে ভাগ করে নিতে শুরু করেছিল। এই সম্পর্ক কোনো নাম ছাড়াও গভীরতায় জুড়ে যাচ্ছিল। এরই মাঝে এমন এক সময় এলো যখন অনুপমের শরীর হঠাৎ খারাপ হয়ে গেল। প্রতিদিনের ক্লান্তি আর মানসিক চাপে তার শরীর দুর্বল হয়ে পড়েছিল। সে বিছানায় শুয়েছিল এবং তার মুখে দুর্বলতা পরিষ্কার দেখা যাচ্ছিল। সেই সময় কনিষ্ক যেভাবে তার সেবা করল তা এই সম্পর্ককে এক নতুন শক্তি দিল। সে সকাল থেকে রাত পর্যন্ত তার প্রতিটি প্রয়োজনের খেয়াল রাখত, ঠিক সময়ে ওষুধ দিত, রান্না করত এবং প্রতিটি ছোট বড় কাজ ক্লান্তিহীনভাবে করে যেত। তার এই সেবার মধ্যে কোনো লোক দেখানো ভাব ছিল না, ছিল শুধু এক সত্যিকারের উদ্বেগ আর আপন ভাব। সে না বলেই সেই সব কিছু করল যা হয়তো একজন আপন মানুষই করতে পারে। সেই সময় অনুপম প্রথমবার অনুভব করল যে তার জীবনে এখন এমন কেউ আছে যে তার জন্য কোনো স্বার্থ ছাড়াই দাঁড়িয়ে আছে। তার চোখে এক অদ্ভুত আর্দ্রতা চলে আসত, যা সে লুকানোর চেষ্টা করত, কিন্তু ভেতরে কোথাও সেই পরিবর্তনকে গভীরভাবে অনুভব করছিল। ২-৩ দিনের সেবার পর অনুপম যখন ধীরে ধীরে সুস্থ হতে শুরু করল, তখন তার ভেতরে এক অন্যরকম শান্তি ছিল। সে শুধু শারীরিকভাবেই নয়, বরং মানসিকভাবেও হালকা অনুভব করছিল। কনিষ্কের এই ব্যবহার তার ভেতরের সেই শূন্যতাকে ভরিয়ে দিয়েছিল, যা সে বছরের পর বছর ধরে নিজের সাথে বয়ে বেড়াচ্ছিল। সে এখন বুঝতে শুরু করেছিল যে এই সম্পর্ক শুধু এক সাহায্যের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি দুজনের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। এই সময়ে একদিন কনিষ্কের মনেও এক প্রশ্ন জাগতে শুরু করল। সে এখন পর্যন্ত শুধু নিজের কষ্ট আর নিজের সংগ্রামের কথা ভেবে আসছিল, কিন্তু এখন তার অনুপমের জীবন সম্পর্কে জানার ইচ্ছা হল। সে অনুভব করল যে মানুষটি তাকে আশ্রয় দিয়েছে সে নিজেও একসময় ততটাই ভেঙে গিয়েছিল যতটা সে আজ। সেই দিনের পর দুজনের মাঝের সম্পর্ক আরও মজবুত হয়ে গেল। এখন এটি শুধু আশ্রয়ের সম্পর্ক ছিল না, বরং এটি দুটো জীবনের এক অংশীদারিত্বের পথ হয়ে উঠেছিল। কনিষ্ক নিজের লক্ষ্যের দিকে আরও দৃঢ়ভাবে এগোতে শুরু করল, আর অনুপম তার প্রতিটি পদক্ষেপে তার পাশে দাঁড়িয়ে থাকল। সেই ছোট ঘরে এখন শুধু দুজন মানুষ থাকত না, বরং সেখানে দুটো ভেঙে যাওয়া হৃদয় একে অপরকে জোড়া দেওয়ার চেষ্টা করছিল। সময়ের সাথে সাথে জীবন এক নতুন মোড় নিল। সেই ছোট ঘরে শুরু হওয়া এক অজানা যাত্রা এখন নিজের এক গুরুত্বপূর্ণ গন্তব্যের দিকে এগোচ্ছিল। কনিষ্কর পরিশ্রম এখন রং আনতে শুরু করেছিল, এবং তার চোখে প্রথমবার এক স্থির আত্মবিশ্বাস দেখা যেতে লাগল। সে এখন কেবল এক ভীতু মেয়ে ছিল না, বরং নিজের পায়ে দাঁড়ানোর সাহস সঞ্চয় করে ফেলেছিল। তার দিনলিপি এখন পুরোপুরি বদলে গিয়েছিল। সকাল থেকে রাত পর্যন্ত পড়াশোনা, আত্মসংযম আর এক স্পষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে চলা পদক্ষেপ। অনুপমী সব কিছু দেখত, এবং তার ভেতরে এক না বলা গর্ব ধীরে ধীরে আকার নিচ্ছিল। কয়েক মাসের কঠিন প্রস্তুতির পর সেই দিনটি এলো যখন কনিষ্ক তার পরিশ্রমের ফল পেল। সে এক সরকারি চাকরি পেয়ে গিয়েছিল। সেই মুহূর্তটি তার জীবনের সবচেয়ে বড় মোড় ছিল, যেখানে সে তার অতীতের প্রতিটি কষ্টকে পেছনে ফেলে এক নতুন পরিচয় অর্জন করেছিল। সেই খবরের সাথে সাথেই তার চোখে জল ছিল, কিন্তু এই জল এখন দুর্বলতার নয়, বরং জয় আর তৃপ্তির ছিল। তার ভেতরে এখন এই বিশ্বাস পাকা হয়ে গিয়েছিল যে সে যদি সঠিক সময় আশ্রয় না পেত, তবে হয়তো সে আজ এই পর্যায়ে কখনোই পৌঁছতে পারত না। অনুপমের জন্য এই মুহূর্তটি খুব বিশেষ ছিল।
সে কখনো তার প্রচেষ্টার হিসাব রাখেনি, কিন্তু যখন সে কনিষ্ককে এইভাবে এগিয়ে যেতে দেখল তখন তার মনে হল যেন তার নিজের জীবনও এক নতুন অর্থ খুঁজে পেয়েছে। সে সব সময় দাঁড়িয়ে থেকে তার সাফল্যকে দেখতে থাকল, যেমন কোনো গাছের ছায়ায় দাঁড়িয়ে কোনো চারাগাছকে বাড়তে দেখা যায়। তার ভেতরে কোথাও না কোথাও এই তৃপ্তি ছিল যে সে কারো জীবনকে অন্ধকার থেকে বের করে আলোয় পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এক ছোট্ট ভূমিকা পালন করেছে। কিন্তু এই আলোর মাঝে এক হালকা দূরত্বও তৈরি হতে শুরু করেছিল। কনিষ্ক এখন নিজের কাজে ব্যস্ত থাকতে শুরু করেছিল, আর অনুপমও নিজের দৈনন্দিন জীবনে জড়িয়ে গিয়েছিল। দুজনের মাঝের সম্পর্ক আগের মতোই গভীর ছিল, কিন্তু তাতে এখন এক না বলা দ্বিধা এসে গিয়েছিল। হয়তো দুজনেই নিজ নিজ মনের কথা বুঝতে পারছিল, কিন্তু তা স্বীকার করতে ভয়ও পাচ্ছিল। এটা সেই ভয়ই ছিল যা অনুপমের অতীতের সাথে যুক্ত ছিল, আর কনিষ্কর ভেতরের নিরাপত্তাহীনতার সাথেও। একদিন কনিষ্ক নিজের মনের কথাকে বোঝার সিদ্ধান্ত নিল। সে জেনে গিয়েছিল যে তার জীবনে অনুপমের স্থান কেবল এক অবলম্বনের নয়, বরং তার চেয়েও অনেক বেশি হয়ে দাঁড়িয়েছে। সে নিজের ভেতরে জাগা সেই অনুভূতিকে এখন আর চেপে রাখার চেষ্টা করল না। তার জন্য এটা হঠাৎ নেওয়া কোনো সিদ্ধান্ত ছিল না, বরং সময়ের সাথে সাথে গড়ে ওঠা এক অকৃত্রিম অনুভূতি ছিল, যার মধ্যে ছিল সম্মান, বিশ্বাস আর গভীরতা। যখন সে নিজের এই অনুভূতি সামনে রাখল তখন অনুপমের ভেতরে এক অদ্ভুত আলোড়ন সৃষ্টি হল। সেই পরিস্থিতির জন্য প্রস্তুত ছিল না। তার ভেতরের ভয় আবার জেগে উঠল, যা সে এত বছর ধরে চেপে রেখেছিল। তার কাছে কোনো সম্পর্কে জড়ানো এখনও এক ঝুঁকির মতো ছিল, যার মধ্যে সে আবার ভেঙে যাওয়ার ভয় দেখতে পাচ্ছিল। সে নিজের মনকে বোঝানোর চেষ্টা করল যে এটি কেবল একটি আবেগপ্রবণ মুহূর্ত, যা সময়ের সাথে শান্ত হয়ে যাওয়া উচিত। কনিষ্ক তার এই সংকোচ অনুভব করল, কিন্তু সে তার ওপর কোনো চাপ দিল না। সে জানত যে এই সিদ্ধান্ত সহজ নয় এবং অনুপমের ভেতরের ভয়কে বোঝা জরুরি। কিছুদিন পর্যন্ত দুজনেই নিজ নিজ কাজে ব্যস্ত থাকল, কিন্তু সেই নীরবতার মধ্যেও অনেক কিছু লুকিয়েছিল যা দুজনেই বুঝতে পারছিল, কিন্তু স্বীকার করতে ইতস্তত করছিল। এরই মাঝে একদিন কনিষ্ক এমন এক সিদ্ধান্ত নিল যা এই সম্পর্ককে এক চূড়ান্ত মোড়ে এনে দাঁড় করাল। সে এটা ঠিক করে নিল যে সে আর এই অনিশ্চয়তার মধ্যে থাকতে পারবে না। সে এটা অনুভব করল যে যদি এই সম্পর্কের কোনো নাম না জোটে তবে সে তার জীবনের দিশা বদলে দেবে এবং সেখানে ফিরে যাবে যেখান থেকে সে এসেছিল। এই চিন্তা তার ভেতরে এক অন্তিম সীমার মতো ছিল, যেখান থেকে সামনে এগিয়ে যাওয়া বা পিছনে হটে আসা দুটোই সম্ভব ছিল। যখন এই কথা অনুপমের কাছে পৌঁছল তখন তার ভেতরে যেন সব কিছু ওলটপালট হয়ে গেল। সে প্রথমবার এটা উপলব্ধি করল যে সে যে সম্পর্ক থেকে দূরে পালাচ্ছে সেটাই তার জীবনের সবচেয়ে বড় প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। সে নিজের ভেতরে তাকিয়ে দেখল আর বুঝতে পারল যে সে এখন আর একা থাকতে চায় না। কনিষ্কর চলে যাওয়ার কথা ভাবতেই সে ভেতর থেকে কেঁপে উঠল। তার ভেতরের ভয় আর তার স্নেহ একসাথে লড়াই করছিল, কিন্তু এবার স্নেহ সেই ভয়কে পেছনে ফেলে দিল। অনুপম অবশেষে নিজের মনকে বুঝিয়ে নিল যে প্রতিটি সম্পর্ক তার অতীতের মতো হতে পারে না। সে এটা স্বীকার করল যে কিছু সম্পর্ক কষ্ট থেকে জন্ম নেয়, আর সেগুলোই সবচেয়ে অকৃত্রিম হয়। এই স্বীকৃতির সাথে সে সেই পথকে বেছে নিল যা থেকে সে যাবৎকাল বেঁচে চলছিল। সে নিজের জীবনকে এক নতুন সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিল, যেখানে ভয়ের জায়গা বিশ্বাস দখল করতে পারে। এরপর দুজনেই সাদাসিধেভাবে নিজেদের জীবনকে এক নতুন দিশা দিল। এটা কোনো জাঁকজমকপূর্ণ শুরু ছিল না, বরং দুই খাঁটি হৃদয়ের এক সহজ মিলন ছিল। সেই ছোট ঘরটি যা একসময় অস্থায়ী আস্তানা ছিল এখন এক বাড়ির রূপ নিল। সেখানে এখন শুধু স্মৃতি ছিল না, বরং একসাথে কাটানোর মতো ভবিষ্যতের আশাও ছিল। কনিষ্ক সেই ঘরকে পুরোপুরি আপন করে নিল, আর অনুপম প্রথমবার সেই ঘরে আপন ভাব অনুভব করল। সময়ের সাথে তাদের জীবন স্থিতিশীল হতে লাগল। কনিষ্ক নিজের কাজে এগিয়ে যেতে থাকল, আর অনুপমও নিজের জীবনকে ভারসাম্যের সাথে বাঁচতে শুরু করল। তাদের মাঝের সম্পর্ক এখন কোনো নামের মুখাপেক্ষী ছিল না, তাতে ছিল বিশ্বাস, সম্মান আর বোধশক্তির গভীরতা। যদি এই গল্প আপনার হৃদয় ছুঁয়ে থাকে তবে আমাদের চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার অবশ্যই করবেন। কমেন্টে আপনার আর আপনার শহরের নাম লিখুন, যাতে আমরা জানতে পারি যে আমাদের গল্প কোথায় কোথায় মানুষের হৃদয় স্পর্শ করছে। আবার দেখা হবে এক নতুন আবেগপূর্ণ গল্পের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিজের সম্পর্কগুলোকে সময় দিন।